আচ্ছা, আজকে যেটা আমি হেডিংটা দিয়েছি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন। নাও কোশ্চেন ইজ হোয়াট ইজ মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন? মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন কি জিনিসটা? এনি কমেন্টস? জাস্ট ডিসকাশন। ক্লিনিক্সে আফটার হিস্ট্রি টেকিং এক্সামিনেশন পার্টে কী কী থাকে? হিস্ট্রি টেকিং কমপ্লিট হলো, পয়েন্টস, আমি জাস্ট পয়েন্টস জানতে চাইছি। হ্যাঁ, not general appearance, I am talking about general survey and general survey. Have you heard the term general survey? Vitals are included in general survey: pallor, icterus, clubbing, neck vein, neck glands, these are all included in general survey. After general survey there is systemic examination: GI, respiratory, abdominal, neurological examination, there are different system. এটা হচ্ছে মেডিসিনের কেসের প্রোটোকল। After history general survey, after general survey there is systemic examination. এবার হিস্ট্রি টেকিংয়ে কিছু ডিফারেন্স আছে ফ্রম মেডিসিন হিস্ট্রি টেকিং অ্যান্ড সাইকিয়াট্রি হিস্ট্রি টেকিং। কী ডিফারেন্স? ফার্স্ট হিস্ট্রি টেকিংয়ে কী আসে? প্রথমে কী আসে? নাম্বার ওয়ান, পেশেন্ট পার্টিকুলার্স। ওকে, পেশেন্ট পার্টিকুলার্সে একটা স্পেশাল পয়েন্ট আছে ইন কেস অফ সাইকিয়াট্রি, that is usually not taken in case of medicine or surgery, that is identification mark. এটা কিন্তু জেনারেল মেডিসিনে বা জেনারেল সার্জারিতে পেশেন্ট পার্টিকুলার্সের ইউজুয়ালি লেখা হয় না। আমাদের এখানে প্রোটোকল আইডেন্টিফিকেশন, ইউ হ্যাভ টু নোট ডাউন এনি আইডেন্টিফিকেশন মার্কস ইন ভিজিবল বডি পার্টস, এনি স্কার মার্ক, এনি মোল, এনিথিং। ঠিক আছে? Number 2 is after patient particular, number 2 chief complaint. Chief complaint এ ওখানে কি বলা হয় জেনারেল মেডিসিনে? what patient says exactly the reason for which he or she seeking help from OPD or he or she got admitted into the indoor, exact causes in chronological order. এখানে ডিফারেন্সটা হচ্ছে আমাদের চিফ কমপ্লেন্ট অ্যাকর্ডিং টু পেশেন্ট অ্যান্ড অ্যাকর্ডিং টু ইনফরমেন্ট। বাড়ির লোক যে নিয়ে আসছে তার কি মতামত, সে কেন নিয়ে আসছে, এবং অ্যাকর্ডিং টু পেশেন্ট। আগের দিন বলেছিলাম সাইকোসিস এবং নিউরোসিসের ক্ষেত্রে ইউজুয়ালি পেশেন্ট এবং বাড়ির লোক বোথ কমপ্লেন্টটা সেম থাকে, কিন্তু সাইকোটিক পেশেন্টের ক্ষেত্রে বাড়ির লোক একটা বলে, পেশেন্ট একটা বলে। দোজ হু আর নিউ একটু অড লাগবে শুনতে। একটা সিজোফ্রেনিক পেশেন্ট, সে হয়তো বলে আমার কোনো প্রবলেমই নেই, কিন্তু বাড়ির লোক বলছে না অনেক দিন হলো, 3-4 মাস হলো কাজে যাচ্ছে না, একা একা থাকে, ঘর থেকে বেরোচ্ছে না, নিজের মনে বিড়বিড় করছে। একটা বাইপোলার পেশেন্ট সে বলবে আমি তো অ্যাবসলিউটলি ফাইন, আমি তো চারদিকে ছুটে বেড়াচ্ছি। আর বাড়ির লোক বলবে না রাতে ঘুমোচ্ছে না, প্রচুর বেশি বকবক করছে, বাড়িতে থাকা যাচ্ছে না, ওর জ্বালায় আমরা অস্থির হয়ে যাচ্ছি। ঠিক আছে? সো চিফ কমপ্লেন্ট বোথ ফ্রম পেশেন্ট, ফ্রম ইনফরমেন্ট। এবার ইনফরমেন্ট সাইকিয়াট্রিতে খুব ইম্পর্টেন্ট রিগার্ডিং হোয়াট? ইনফরমেন্ট কীরকম ইনফরমেন্ট হতে পারে? ইনফরমেন্টের রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি চেক করতে হয়। কেন চেক করতে হয়? সাপোজ একটা রিসেন্টলি ম্যারিড গার্ল, তার ইনলজ চলে এসছে, হয়তো 1 মান্থ ম্যারেজ হয়েছে, তার ইনলজরা অ্যাজ ইনফরমেন্ট এসছে, দিয়ে প্রচুর কমপ্লেন অ্যাকর্ডিং টু ফর দ্য পেশেন্ট, ফর দ্য লেডি। এই ইনফরমেন্টরা কি রিলায়েবল এবং ভ্যালিড? নয়, কারণ হচ্ছে অনলি 1 মান্থ অবজারভেশন এদের। তার বাড়ির লোকেরা যারা তাকে ছোট থেকে দেখে আসছে তারা মোর রিলায়েবল, মোর ভ্যালিড। ঠিক আছে? এটা কত দিনের কন্ট্যাক্ট সেটা চেক করতে হয়। পেশেন্ট হঠাৎ করে এলো ওপিডিতে, বাড়ির লোক নিয়ে এসছে, ছেলেকে জিজ্ঞেস করা হচ্ছে মায়ের কি কি প্রবলেম, আবছা আবছা বলছে। ঠিক আছে? অনেক খুঁটিয়ে জিজ্ঞেস করার পর বলল, জানা গেল আমি বাইরে কাজে থাকি, পাড়া প্রতিবেশী ফোন করলো, আমি কাল রাতে ঢুকেছি, আজকে সকালে আউটডোরে নিয়ে এসেছি। আমি কি মানে সে কিছু জানে না।
তাহলে ক্লোজনেস কতটা, একসাথে থাকছে কদিন খুব ম্যাটার করে, কন্ট্যাক্ট অ্যান্ড ক্লোজনেস, ঠিক আছে। অ্যাটিটিউড কেমন, অ্যাটিটিউড অফ দ্য ইনফরমেন্ট, এগুলো জাস্ট শুনে রাখো, নোট ডাউন না করলেও চলবে, ঠিক আছে। অ্যাটিটিউড বলতে যে ইনফরমেন্ট এসছে, অনেক ইনফরমেন্ট আসে জাস্ট ডকুমেন্টেশন অফ ফর মেডিকো লিগাল সেফগার্ড, যেমন এজেড father or father-in-law or mother or mother-in-law 78 years old suffering from dementia, আশেপাশে বাড়ির লোকজন বলছে কোনো ট্রিটমেন্ট করছে না, সে জাস্ট এসে দেখাচ্ছে, হয়তো বাড়ির লোকজন ঠিকঠাক কেয়ারও করে না, ওষুধ পড়ছে কি পড়ছে না দেখে না, জাস্ট ডকুমেন্টেশন হচ্ছে, যে আসছে ডক্টরের প্রেসক্রিপশন হচ্ছে, দিস আর অনলি ফর ডকুমেন্টেশন পারপাস, যে হ্যাঁ বাড়ির লোক দেখাচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে, মানে অন্য লোকজনকে ফর এভিডেন্স। সো এখানে অ্যাটিটিউড হচ্ছে গিয়ে জাস্ট মানে নট টু গেট দ্য অ্যাকচুয়াল হেল্প, এখানে অ্যাকচুয়াল হেল্প নেওয়ার কোনো ইচ্ছা নেই। সো দিজ আর দ্য পয়েন্টস ইউ হ্যাভ টু লুক ফর রিলায়েবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি অফ দ্য ইনফরমেন্ট। সো ইনফরমেন্ট এসে বলে দিল আর আমি ঝটঝট করে লিখে নিলাম, সেটা সবসময় ট্রু নাও হতে পারে, তার অ্যাটিটিউডটা কি, তাকে আমার কথা বলে আমাকে আমার কমন সেন্স দিয়ে জাজ করতে হবে। এবার চিফ কমপ্লেন ফ্রম পেশেন্ট ফ্রম ইনফরমেন্ট অ্যাকর্ডিং টু ক্রোনোলজিক্যাল অর্ডার। নেক্সট থার্ড পয়েন্ট, জোরে, history of present illness. History of present illness, that's a nothing but elaboration of chief complaint. After history of present illness, then next point, past history, next family history, next personal history, family history, socio-economic status, okay, next drug history, treatment history. Drug history actually comes under treatment history. Here two things are very much important. Number one is family history, number two is treatment history. Regarding family history তে মেডিসিনে যা যা নিতে হয়, যে আমার ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি বা থার্ড ডিগ্রি রিলেটিভের মধ্যে কোনো সাইকিয়াট্রিক ইলনেস আছে কিনা, সেম টাইপ অফ ইলনেস আছে কিনা, সেগুলো তো ঠিক আছে, আমি তো ফ্যামিলি হিস্ট্রি নিলাম। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমার এইখানে ফ্যামিলি হিস্ট্রিতে আরেকটা গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট পয়েন্ট হচ্ছে গিয়ে অ্যাটিটিউড অফ ফ্যামিলি মেম্বার্স টুয়ার্ড পেশেন্ট অ্যান্ড টুয়ার্ডস দ্য ডিসঅর্ডার, মানে তারা সত্যিই চায় কিনা পেশেন্টটাকে ঠিক করতে, সেটা ফ্যামিলি হিস্ট্রিতে এখানে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এক্সপ্রেসড ইমোশন একটা টার্ম আছে, এক্সপ্রেসড ইমোশন হচ্ছে কি বাড়ির লোক যে ইমোশন পেশেন্টকে এক্সপ্রেস করছে, সেটা হচ্ছে এক্সপ্রেসড ইমোশন। এবার এক্সপ্রেসড ইমোশন টু টাইপস, একটা হচ্ছে পজিটিভ এক্সপ্রেসড ইমোশন, নেগেটিভ এক্সপ্রেসড ইমোশন। পজিটিভ এক্সপ্রেসড ইমোশন হচ্ছে গিয়ে মানে কেয়ারফুল অ্যাটিটিউড, ঠিক আছে, তার রেগুলার ফলো আপ, ঠিক আছে, তাকে রিহ্যাবিলিটেট করা, স্কুলে পাঠানো, কলেজে পাঠানো, তাকে জবে ইনভলভমেন্ট করা, এটা হচ্ছে গিয়ে পজিটিভ এক্সপ্রেসড ইমোশন। নেগেটিভ এক্সপ্রেসড ইমোশন হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল কমেন্টস। কী কী ক্রিটিক্যাল কমেন্টস? আরে ও তো পাগল, ও তো ছাড়বে না, খুব কমনলি বাড়ির লোকেরা বলে। একটু কিছু হলে মানে খুব ক্লোজ মেম্বাররাও, মানে হাজব্যান্ড হয়তো পেশেন্ট ওয়াইফ বলছে, বা মা হয়তো পেশেন্ট ছেলে বলছে, একটু রেগে গেলে কথা কাটাকাটি হলো, মা হয়তো কিছু বলছে, আরে তুমি তো পাগল, তুমি চুপ করো। দিস আর ভেরি মাচ কমন টার্মস, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে নেগেটিভ এক্সপ্রেসড ইমোশন। এই টার্মগুলো হচ্ছে গিয়ে প্রচণ্ড ডেরোগেটরি কমেন্টস। এই কমেন্টসগুলো যদি ফ্যামিলিতে থাকে, পেশেন্ট উইল সাফার লং টার্ম, ঠিক আছে। নেগেটিভ এক্সপ্রেসড ইমোশন ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা আছে কিনা আমাকে দেখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে ক্রিটিক্যাল কমেন্টস, 2 নম্বর হচ্ছে গিয়ে ভায়োলেন্স, ফিজিক্যাল ভায়োলেন্স, রোগীকে মারধর করা, বাড়িতে মারধর করছে, সে লাফাচ্ছে তাকেও মার দিচ্ছে, ঘরে বসবি না মানে থাকবি না মানে বেরোনো যাবেই না, তাকেও মারধর করছে, ফিজিক্যাল ভায়োলেন্স। ক্রিটিক্যাল কমেন্টস, হোস্টাইলিটি মানে ভায়োলেন্স,
আর একটা হয় নেগেটিভ এক্সপ্রেস ইমোশন, কি ওভার ইনভলভমেন্ট আর আন্ডার ইনভলভমেন্ট। ওভার ইনভলভমেন্ট মানে কিছু হলো তো রে বাবরে কি হয়ে গেল, চ এক্ষুনি ইমার্জেন্সি চ, মানে হয়তো একবার লম্বা শ্বাস ফেললো, ওরে বাবরে শ্বাসকষ্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়েছ। বা হয়তো চামড়ায় দুটো ঘামাচি বেরিয়েছে, আরে বাবা কিছু হয়েছে, চ স্কিন স্পেশালিস্টকে চ। দিস আর ওভার ইনভলভমেন্ট, মানে কিছু হলোই তো সঙ্গে সঙ্গে কিছু একটা হয়ে গেল, মানে ওভার এমফেসিস। আর আন্ডার ইনভলভমেন্ট হচ্ছে গিয়ে মানে রোগীর মরণাপন্ন অবস্থা, কিন্তু কোনো ডক্টরের কাছে বা হেলথ কেয়ার সিস্টেমে হেল্প সিকিং অ্যাটিটিউড নেই। তো এই জায়গাগুলো মানে এক্সপ্রেসড ইমোশন স্পেশালি ইম্পর্টেন্ট ইন কেস অফ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ইন ফ্যামিলি হিস্ট্রি। পজিটিভ এক্সপ্রেসড ইমোশন আছে না নেগেটিভ এক্সপ্রেসড ইমোশন আছে? তাহলে ক্রিটিক্যাল কমেন্টস, হোস্টাইলিটি, ওভার ইনভলভমেন্ট, আন্ডার ইনভলভমেন্ট, দিস 4 আর মেন ফ্যাক্টরস। এগুলো যদি ফ্যামিলিতে রান করে ইউজুয়ালি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার কিওর করা খুব মুশকিল। ঠিক আছে? Regarding treatment history, usually most of the psychiatric disorder like schizophrenia, bipolar disorder, these are usually chronic. So patient suffers for 10 years, 15 years. Bipolar disorder episodic, তার হয়তো এভরি 5 years অন্তর বা এভরি 2-3 years ইন্টারভ্যালে একটা করে এপিসোড হয়। সে হয়তো 15 years-এর হিস্ট্রি, আমার কাছে তার 15 years-এর 3-4 ডক্টরস কনসাল্ট করেছে লাস্ট 15 years-এ, তারপর আমার কাছে এসছে। আমি যখন তাকে দেখছি ফার্স্ট টাইম, এখানে ট্রিটমেন্ট হিস্ট্রি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। নাম্বার 1, তার যেটা ইউজুয়ালি তোমাদের শেখানো কোনো ড্রাগ অ্যালার্জি আছে কিনা, আমার কোনো ড্রাগে অ্যালার্জি আছে কিনা। সাইকিয়াট্রি বা নিউরোলজিতে, ফার্মাকোলজিতে যে ড্রাগগুলো পড়েছো, খুব কমনলি নোন ড্রাগ ফর রেসপন্সিবল ফর স্কিন অ্যালার্জি অর টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস অর স্টিভেন জনসন সিন্ড্রোম। কি কোন ড্রাগে খুব কমনলি স্কিন অ্যালার্জি বা র্যাশ হতে পারে? একটা অ্যান্টি এপিলেপটিক ড্রাগ আছে, তাও বলছি। Name one anti-epileptic drug which causes skin rash or toxic epidermal necrolysis or Steven Johnson syndrome. Any guess? এটা ভাইভা বা ইন্টারভিউ নয়, কোনো এক্সাম নয়। কার্বামাজেপাইন। ঠিক আছে, কার্বামাজেপাইন। যখন আমি কার্বামাজেপাইন প্রেসক্রাইব করব, আমাকে একদম পেশেন্টকে ওয়ার্নিং দিতে হবে যে এখানে আমার ড্রাগ র্যাশ হতে পারে, যদি র্যাশ বেরোয় বন্ধ করতে হবে। যদি না দিই আর তার যদি র্যাশ বেরোয়, আমি মেডিকো লিগাল কেসে ফাঁসবো। নেক্সট আরেকটা কার্বামাজেপাইন ছাড়া আর একটা ড্রাগ অ্যান্টিএপিলেপটিক, ল্যামোট্রিজিন। ঠিক আছে, ড্রাগগুলোর নাম শুনেছো? হ্যাঁ, ল্যামোট্রিজিন, কার্বামাজেপাইন, দিস আর। এবার দেখা গেল আমার কাছে কোনো পেশেন্ট এসছে, কার্বামাজেপাইন অ্যান্টিএপিলেপটিক ড্রাগ ছাড়া এর মুড স্টেবিলাইজার প্রপার্টি আছে, বাইপোলার মুড ডিসঅর্ডারে খুব ইউজ হয়। এবার পেশেন্টের হিস্ট্রি দেখা গেল ফার্স্ট যখন এপিসোড হয়েছিল তখনই তার কার্বামাজেপিনের স্কিন র্যাশ বেরিয়েছিল, তখনকার ডক্টর হয়তো নোট দিয়ে রেখেছে প্রেসক্রিপশনে। আমি সেই পেশেন্টকে আবার রিচ্যালেঞ্জ করতে পারি না কার্বামাজেপিন দিয়ে, বা ল্যামোট্রিজিনে তার র্যাশের হিস্ট্রি আছে, আমি তাকে আবার ল্যামোট্রিজিন প্রেসক্রাইব করতে পারি না। সো আই হ্যাভ টু টেক ইন ডিটেল হিস্ট্রি অ্যাবাউট এনি ড্রাগ রিয়াকশন ইন পাস্ট। নাম্বার 2, তার হয়তো 15 ইয়ার্সের হিস্ট্রি, আমাকে জানতে হয় কোন টাইমে সে সবচেয়ে বেশি ভালো ছিল। মানে বিভিন্ন ডক্টর বিভিন্ন অ্যান্টিডিপ্রেসেন্ট বা বিভিন্ন অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইউজ করেছে, কিন্তু দেখা গেল কোনো একটা পার্টিকুলার ড্রাগ চলাকালীন সে খুব ভালো ছিল, তার মানে সেই ড্রাগটা সবচেয়ে ইউজফুল ওই পেশেন্টের ক্ষেত্রে। তাহলে আমাকে সেটা জানতে হবে কোন ওষুধটা চলার সময় আপনি সবচেয়ে বেশি ভালো ছিলেন, বা কোন অ্যান্টিসাইকোটিক বা কোন, ওরা তো অত অ্যান্টিসাইকোটিক বুঝবে না, কোন ডাক্তারবাবু কোন প্রেসক্রিপশন ওষুধটা আপনি ভালো ছিলেন। তাহলে আমাকে রেসপন্স সবচেয়ে বেটার কোনটা জানতে হবে, কোনটা সবচেয়ে খারাপ ছিলেন, ওয়ার্স্ট কোনটায় ছিলেন। মানে আমাকে ওই ক্লাস অফ অ্যান্টিডিপ্রেসেন্ট আর ওই ক্লাস অফ অ্যান্টিসাইকোটিক অ্যাভয়েড করতে হবে।
এইগুলো হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট হিস্ট্রির নিয়ম, ঠিক আছে। সিমিলার অ্যাপ্লিকেবল ফর মেডিসিন অলসো। তার দেখা গেল সিওপিডি পেশেন্ট প্রতি বছর হয়তো তার একটা নিউমোনিয়ার অ্যাটাক হয়, তার হয়তো অ্যামক্সিক্ল্যাভের রেসপন্সই করে না, সে হয়তো লাস্ট 4-5 ইয়ার্স ধরে কোনো রেসপন্স করছে না, আমি তাকে জেনে নিলাম যে হ্যাঁ এটা রেসপন্স করে না, তাহলে আমাকে অন্য ড্রাগের কথা ভাবতে হবে। সো রিগার্ডিং ট্রিটমেন্ট হিস্ট্রি এইগুলো খুব মাথায় রাখতে হবে, ঠিক আছে। এইবার আসছি আমি নেক্সট আমার টপিক মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন। জেনারেল সার্ভে সেম ফর মেডিসিন অ্যান্ড সাইকিয়াট্রিক পেশেন্ট। রিগার্ডিং মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন, হোয়াট ইজ মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন? যেটা জেনারেল মেডিসিন বা জেনারেল সার্জারিতে সিস্টেমিক এক্সামিনেশন, সেটা আমার সাইকিয়াট্রিতে মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন। Now, mental status examination is a cross-sectional systemic documentation of the quality of mental functioning at the time of interview. তাহলে আমার কাছে ওপিডিতে পেশেন্ট এসছে ফর কনসালটেশন, আমি তাকে 10 to 15 মিনিটস অবজার্ভ করছি, তার কাছে আমি কথা বলছি, তাহলে আমার মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন হচ্ছে কি ক্রস সেকশনাল। আমি তাকে লাস্ট 7 দিন ধরে দেখছি না, আমার কাছে 15 মিনিটস ডিউরেশনে আমি ওপিডিতে যেটা দেখছি সেটাই আমার অবজারভেশন, সেটাই আমার ফাইন্ডিং। সো ইট ইজ ক্রস সেকশনাল, নট লঙ্গিচুডিনাল। আমি তাকে লাস্ট 1 মাস ধরে ওয়াচ করছি না। সিস্টেমিক ডকুমেন্টেশন দ্যাট ইজ it has many parts. I have to document that in part wise. Quality of mental functioning at the time of interview. এবার এর পারপাসটা কি? যদি আমার ওপিডিতে হয় বা ইনডোরে হয়, ইনডোরে যেগুলো মেন্টাল হসপিটাল, সাপোজ সিআইপি রাঁচি অর নিমহ্যান্স ব্যাঙ্গালোর, তাদের হয়তো 1 মাস 1.5 মাস করে পেশেন্ট ভর্তি আছে। যারা রেসিডেন্ট তাদেরকে এভরি উইক মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন করতে হয়। অন অ্যাডমিশন আমি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন করলাম, আমি একটা ডায়াগনস্টিক ফর্মুলেশন রেডি করলাম, তার ট্রিটমেন্ট একটা স্টার্ট হলো। এবার আমার ট্রিটমেন্ট রেসপন্স করছে কিনা 7 দিন পরে আমাকে আবার মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন করতে হয়। So it serves as a baseline for future comparison and to follow up the progress of the patient. তাহলে আমার কাছে ওপিডিতে হয়তো এভরি 2 উইকস ইন্টারভ্যালে বা আমার মান্থলি আসছে, তার আমাকে ডকুমেন্টেশন রাখতে হচ্ছে তার মেন্টাল স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে কিনা, বা ইনডোরে থাকলে আমার এই মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন হচ্ছে ফর পারপাস অফ টু কম্পেয়ার বেসলাইন এবং আপকামিং, এইগুলোর মধ্যে কম্পেয়ার করা, ঠিক আছে। Now, what are the points for mental status examination? ওই যে বলছিল appearance, behavior and attitude, speech, mood and affect, thoughts, perception, cognitive function, judgment and insight. এইটা হচ্ছে গিয়ে mental status examination এর basic point you have to know for your undergraduates, ঠিক আছে। Appearance, behavior and attitude, these are the first point. So what about appearance? Same for medicine, okay. Body build, whether it is thin or overweight, ঠিক আছে, clean or untidy, everything comes in appearance. Clothing কেমন, grooming কেমন, একজন হয়তো খুব সাজগোজ করে এসছে, ঠিক আছে, চুলে রং টং করে, মানে জেল টেল দিয়ে হাতে বালা পরে রং করে এসছে, সেটা ওভার গ্রুমড, ঠিক আছে। বাইপোলার ম্যানিক স্টেটে আছে, ঠিক আছে, ও গলায় রুদ্রাক্ষের মালা পরে কপালে তিলক কেটে চলে এসছে, ওভার গ্রুম, দ্যাট ইজ বাইপোলার ম্যানিক স্টেট। আর একজন হয়তো একদম ব্যাটারি অ্যাবাউট টু ডাই, নেতিয়ে পড়ে যাচ্ছে, কোনো রকমে মানে কথা বেরোচ্ছে না, ঠিক আছে, আন্ডারগ্রুমড, 7 দিন চান করেনি, ঠিক আছে, মাথায় উকুন, ভেরি মাচ কমন মেন্টাল হসপিটালে। So it includes body build, self-care, clothes, grooming, hair, nails, facial expression and unusual features, ঠিক আছে। ওয়েট লস, বাড়ির লোক বলছে 3 মাস ধরে খায়নি, একদম রোগা হয়ে গেছে, ভেরি মাচ কমন। নাও বিহেভিয়ার হচ্ছে লেভেল অফ অ্যাক্টিভিটি। লেভেল অফ অ্যাক্টিভিটি কীরকম? সাইকোমোটর অ্যাক্টিভিটি, সাইকোমোটর অ্যাজিটেশন অর সাইকোমোটর রিটার্ডেশন। সাইকোমোটর অ্যাজিটেশন, পেশেন্টকে বসতে বলা হচ্ছে, সে একটুখানি বসছে, লাফিয়ে বেড়াচ্ছে, মানে থাকতেই পারছে না, ঠিক আছে, দ্যাট ইজ সাইকোমোটর অ্যাজিটেশন। রেস্টলেসনেস, অস্থির, মানে থাকতেই পারছে না, প্রচণ্ড অস্থির ভাব। সো দিজ আর লেভেল অফ অ্যাক্টিভিটি। একটা ওপিডিতে এডিএইচডির বাচ্চা এসছে, সে একবার এটা ধরছে ওটা ধরছে, লাফিয়ে বেড়াচ্ছে, দিজ আর ইনক্রিজড সাইকোমোটর অ্যাক্টিভিটি।
posture, eye to eye contact and unusual movement. Eye contact is very much important. Eye contact maintain করছে কি করছে না, ঠিক আছে? আমি প্রশ্ন করছি তার দিকে তাকিয়ে, সে নিচের দিকে তাকিয়ে উত্তর দিয়ে যাচ্ছে। ভেরি মাচ কমন ইন ডিপ্রেসিভ ডিসঅর্ডার, পুয়ার আই কন্ট্যাক্ট, ঠিক আছে? ইউজুয়ালি বলা হয় আমি যতক্ষণ ইন্টারভিউ করছি তার 1/3 টাইম যদি আই কন্ট্যাক্ট মেনটেন করে তাহলে আই টু আই কন্ট্যাক্ট অ্যাটলিস্ট মেনটেনড, ঠিক আছে? এত ডিটেলস তোমাদের দরকার নেই, আই কন্ট্যাক্ট মেনটেন করছে কিনা সেটা ইম্পর্টেন্ট। পশ্চার, পশ্চার কোন পেশেন্টের পশ্চারের ডিসঅর্ডার দেখা যায়, কোন ডিসঅর্ডারে? হ্যাঁ, জোরে বুঝতে পারছি না, জোরে বলো, কোনো প্রবলেম নেই। পার্কিনসনিজম, পার্কিনসনিজম দ্যাট ইজ নট পশ্চার, দ্যাট ইজ গেট পশ্চার, স্টুপিং পশ্চার হয়, দ্যাট ইজ অলসো important from neurological point of view, not psychiatry. We are very much enthusiastic about catatonia. Okay, catatonia is seen in schizophrenic disorder and bipolar mood disorder. Catatonia কি হয়, মানে ডিসকমফোর্ট পজিশনে আওয়ার্সের পর আওয়ার্স থেকে যায়, মানে কাউকে হয়তো হাতটা তুলে দেওয়া হলো, আমি হাতটা এরকমভাবে তুলে দিলাম, সে এরকমভাবেই রয়ে গেল, আমার যতক্ষণ ক্লাস চলছে তাকে ওইখানে দাঁড় করিয়ে রেখে দিলাম, সে এরকমভাবেই রয়েছে। দিস ইজ সিন ইন ক্যাটাটোনিয়া, মানে অড পেনফুল পশ্চারে তাকে রেখে দিলেও সে এরকমভাবে থাকবে। সাইকোলজিক্যাল পিলো বলে একটা পয়েন্ট আছে, আমি একটা হয়তো শুয়ে আছে, তার মাথাটা আমি তুলে দিলাম, যেভাবে আমি মেনিনজিয়াল সাইন দেখি, তলায় বালিশটা সরিয়ে নিলাম, সে কিন্তু ঠিক ওই মাথাটা তুলেই আওয়ার্সের পর আওয়ার্স থেকে যাবে, ঘন্টার পর ঘন্টার ভাবে থেকে যাবে। দিস ইজ কল্ড সাইকোলজিক্যাল পিলো সিন ইন ক্যাটাটোনিয়া, ঠিক আছে? সেই ক্ষেত্রে পশ্চার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। টিক, গ্রিমেসিং, ট্রেমর, ডিসইনহিবিটেড বিহেভিয়ার, হ্যালুসিনেটরি জেস্চার। আচ্ছা, হোয়াট ইজ টিক? কে কি বলছে আমি শুনতে পাচ্ছি না। অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল রিপিটেটিভ বিহেভিয়ার, ওকে, হ্যাঁ, abnormal repetitive movement, okay. There is a movie Hichki by Rani Mukherjee, that is tics, ঠিক আছে? টিক্স হচ্ছে গিয়ে অ্যাবনর্মাল কোয়াসি পারপাসিভ মুভমেন্ট। কোয়াসি পারপাসিভ মানে হচ্ছে গিয়ে সেমি পারপাসিভ, কিছুটা নিজের মানে কিছুটা আনকন্ট্রোলড, ঠিক আছে? রিপিটেটিভ মুভমেন্ট। এবার টিক্স বিভিন্ন রকম হতে পারে, ভোকাল হতে পারে, কেউ হয়তো গলায় কোনো বাচ্চা দেখা গেল কিছু আওয়াজ করছে, কনস্ট্যান্টলি আওয়াজ করেই যাচ্ছে, দ্যাট ইজ ভোকাল টিক, ঠিক আছে? তার বাড়ির লোক বকছে তাও থামাতে পারছে না। কেউ হয়তো চোখ পিটপিট করেই যাচ্ছে, আই ব্লিঙ্কিং, দিস ইজ টিক্স। কেউ হয়তো দিস ইজ শোল্ডার মুভমেন্ট, দিস ইজ টিক, দিস আর মোটর টিক্স, ভোকাল টিক্স, মোটর টিক্স, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে এবার টিক্স যখন সে ঘুমিয়ে পড়ছে ডিউরিং স্লিপ ইট ডিসঅ্যাপিয়ার্স, ঠিক আছে? যদি তাকে আটকাতে বলা হয় যে তুমি কন্ট্রোল করো, সে আটকাতে পারে, কিন্তু তার ভেতরে প্রচণ্ড ডিস্ট্রেস হয়, ঠিক আছে? মানে সেটা করলে রিলিফ হয়, ঠিক আছে? এটা হচ্ছে টিক্স। গ্রিমেসিং হচ্ছে কি মুখের বিভিন্ন অঙ্গভঙ্গি, ট্রেমর, ডিসইনহিবিটেড বিহেভিয়ার, হ্যালুসিনেটরি জেস্চার। হ্যালুসিনেটরি জেস্চার কি? সিজোফ্রেনিয়া পেশেন্টের অডিটরি হ্যালুসিনেশন হচ্ছে, কিছু কানে শুনতে পাচ্ছে, সে তার সাথে কমিউনিকেট করছে, সে নিজে কথা বলে যাচ্ছে এবং বিভিন্ন অঙ্গভঙ্গি করছে, আশেপাশে কেউ নেই। দিস ইজ হ্যালুসিনেটরি জেস্চার, হ্যালুসিনেটরি বিহেভিয়ার, ঠিক আছে? তার হ্যালুসিনেশনে যা আসছে তার সাথে সে কমিউনিকেট করছে, দিস ইজ হ্যালুসিনেটরি বিহেভিয়ার। অ্যাটিটিউড, ভার্বাল আর নন ভার্বাল অ্যাটিটিউড ডিউরিং দ্য ইন্টারভিউ, কোঅপারেটিভনেস, ঠিক আছে? গার্ডেড রেসপন্স, অ্যাগ্রেসিভ রেসপন্স, এই অ্যাটিটিউড, এগুলো সব কিছু অবজার্ভ করা হয়। As undergraduate student, you just remember the points. What does it mean at least? Now, this is what is the impression from facial expression? Huh? No, this is not depression. কোনো ফেসিয়াল এক্সপ্রেশনে কিছু বোঝা যাচ্ছে? দিস ইজ ভ্যাকেন্ট লুক সিন ইন সিজোফ্রেনিয়া পেশেন্ট, ওকে? দিস ইজ ডিপ্রেশন, ওকে? This is bipolar mania, euphoric state, elevated mood, okay?
This is in classroom after bullying. Okay. So next is speech. ঠিক আছে, স্পিচে very much important হচ্ছে relevance and coherence. What is relevance and what is coherence? আমরা স্পিচে অনেক সময় ডকুমেন্ট করি relevant and coherent speech. ঠিক আছে, in neurological কেসেও লিখতে হয় relevant speech is relevant and coherent. What is relevance and what is coherence? কিছু জানো কেউ? নো আইডিয়া। ওকে, আমি কাউকে ওকে একটা প্রশ্ন করলাম যে এখন তুমি কোন ইয়ারে পড়ো? ও বলল শান্তিনিকেতন বাস স্ট্যান্ড। দিস ইজ ইররেলিভেন্ট। আমার কোশ্চেনটা এক, অ্যান্সারটা অন্য। ওকে, দিস ইজ ইররেলিভেন্ট মানে আমার কোশ্চেনের সাথে অ্যান্সারের কোনো রেলিভেন্স নেই, দিস ইজ ইররেলিভেন্ট। আর হোয়াট ইজ কোহেরেন্স? আমি ওকে বললাম তোমার কলেজ কেমন লাগছে তুমি বলো। ও বলল কলেজটা খুবই ভালো, কলেজে নতুন নতুন বিল্ডিং হচ্ছে, কালকে চাঁদ ওঠেনি। ঠিক আছে, দিস ইজ ইনকোহেরেন্ট মানে কথা বলতে বলতে মাঝের যে কোহেরেন্স লিঙ্ক দ্যাট ইজ লস্ট। ঠিক আছে, সে স্টার্টটা করলো শুরুটা করলো ঠিক করে। ঠিক আছে, মানে এখানে রেলিভেন্ট বাট ইনকোহেরেন্ট। বোঝা গেছে হোয়াট ইজ রেলিভেন্স অ্যান্ড হোয়াট ইজ কোহেরেন্স? কোহেরেন্স হচ্ছে আমি তাকে কিছু একটা বলতে বলবো, অন্তত 5-6টা সেন্টেন্সে বলবে, তার মধ্যে কোহেরেন্স হারিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না সে ওইখানটা ওর কথাটা কোথা থেকে এলো। বোঝা গেছে? সো কোয়ান্টিটি হচ্ছে আমি কত কথা বলছি। বাইপোলার ম্যানিক স্টেট মানে সে কথা বলেই যাচ্ছে অনর্গল, দ্যাট ইজ প্রেসার অফ স্পিচ। কোয়ান্টিটি ভেরি মাচ স্পিড ইন প্রডিউসিং স্পিচ। রেট অফ প্রোডাকশন, কোয়ালিটি। আচ্ছা, এই কোহেরেন্স রেলিভেন্স গেল। স্পন্টেনিয়াস স্পিচ। স্পন্টেনিয়াস স্পিচ কি? স্পন্টেনিয়াস স্পিচ হচ্ছে গিয়ে আমার কাছে পেশেন্ট এসছে, সে নিজে থেকে কথা বলছে, সে নিজে থেকে নমস্কার বলে ঢুকলো বা গুড মর্নিং বলে ঢুকলো। এই যে নিজে থেকেই প্রথমে গুড মর্নিং বা নমস্কার বলা, দ্যাট ইজ স্পন্টেনিয়াস স্পিচ প্রেজেন্ট। সে এলো, চুপচাপ বসে রইলো, নাম কি কিছু বলছে না, কোথাতে বাড়ি কিছু বলছে না, আরে কিছু বলুন, অনেকক্ষণ বলার পর নাম আমার এই। সো স্পন্টেনিয়াসনেস লস্ট। ঠিক আছে, স্পন্টেনিয়াসনেস, ভলিউম, ফ্লো, টোন। টোন হচ্ছে কি আমার পিচ কেমন। আচ্ছা, প্রোসোডি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি মিস করে গেছি এখানে। প্রোসোডি, হোয়াট ইজ প্রোসোডি? কেউ জানো হোয়াট ইজ প্রোসোডি? PROSODY, প্রোসোডি। প্রোসোডি হচ্ছে আমি যখন কথা বলছি, আমার কথা বলার মাঝে 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 পিচ আপ ডাউন করছে। কখনো আমি জোরে বলছি, কখনো আমি আস্তে বলছি, কখনো জোরে কখনো আস্তে। এই জোরে আস্তে, দিস কল্ড প্রোসোডি, পিচ আপ অ্যান্ড ডাউন। ঠিক আছে, টু রিমেম্বার মহালয়া বাই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, পিচ আপ অ্যান্ড ডাউন, দিস ইজ প্রোসোডি, দ্যাট ইজ ফেমাস ফর প্রোসোডি। ঠিক আছে, মানে এই যে আবৃত্তি যারা করে, আবৃত্তি করার সময় যে ভয়েস আপ ডাউন হচ্ছে, দ্যাট ইজ প্রোসোডি। একটা সিজোফ্রেনিক পেশেন্টকে বলতে বলা হলো আপনার বাড়িতে আপনার লোকজন আপনার সাথে কেমন বিহেভ করে, ও এমনভাবে বলে যাবে, দ্যাট ইজ মোনোটোনাস স্পিচ। মানে ভালো লাগাটাও যে টোনে বলছে, খারাপ লাগাটাও সেই টোনে বলছে, দ্যাট ইজ মোনোটোনাস স্পিচ। মোনোটোনাস স্পিচ হচ্ছে গিয়ে প্রোসোডি ইজ লস্ট। ঠিক আছে, স্পিচ ইম্পেয়ারমেন্ট, স্টাটারিং অ্যান্ড ডিসআর্থিয়া। স্টাটারিং ইয়াং চাইল্ডহুড আর অ্যাডাল্টসেন্ট প্রবলেম। ঠিক আছে, মানে পাতি বাংলা যেটা তোতলামো বলা হয়। আর ডিসআর্থিয়া নিউরোলজিক্যাল কেসে তোমাদের আফটার স্ট্রোক ডিসআর্থিয়া দেখতে পাবে, স্পিচ আর্টিকুলেশন প্রবলেম। সো these are point of speech. At least you must know about relevance and coherence in your undergraduate level for speech. ঠিক আছে, so these are mood and affect. Next slide, mood and affect.
আমি এটা আগের স্লাইডে পরে আসছি। হোয়াট ইজ মুড অ্যান্ড হোয়াট ইজ এফেক্ট, আমি আগের ক্লাসেও বলেছি। কারো কিছু মনে আছে? হোয়াট ইজ মুড অ্যান্ড হোয়াট ইজ এফেক্ট? মুড হচ্ছে গিয়ে পারসিস্টেন্ট পারসেপশন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, আমি কেমন বোধ করছি, দ্যাট ইজ সাবজেক্টিভ, সাবজেক্টিভ ক্রস লঙ্গিটিউডিনাল পারসেপশন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। আর অ্যাফেক্ট হচ্ছে গিয়ে আমি যে অ্যাজ এ ক্লিনিশিয়ান যেটা আমি অবজার্ভ করছি। বোঝা গেল না যায়নি? একটা পেশেন্ট লাস্ট 1 মাস ধরে কেমন বোধ করছে, সে নিজে কেমন ফিল করছে, তার সোসাইটি সম্বন্ধে, তার কলেজ সম্বন্ধে, তার পার্সোনাল লাইফ সম্বন্ধে পারসেপশন কেমন, তার অনুভূতি কেমন, সেটা হচ্ছে গিয়ে তার মুড। এটা লঙ্গিটিউডিনাল, লং ফর লাস্ট 2 to 3 উইকস। আর সেই পেশেন্টটা যখন একজন ডক্টরের চেম্বারে ঢুকলো ফর 10 to 15 মিনিটস ইন্টারভিউয়ে, দ্যাট ইজ ক্রস সেকশনাল, ওই টাইমে ডক্টর যেটা ওর কাছে যেটা অবজার্ভ করছে ফ্রম ফেসিয়াল এক্সপ্রেশন, ফ্রম স্পিচ, ওভারঅল যেটা এক্সপ্রেশন অবজার্ভ করছে, দ্যাট ইজ অ্যাফেক্ট। সো মুড অ্যান্ড অ্যাফেক্ট অবজেক্ট ইজ সেম, মানে সেম জিনিসকে বোঝানো হচ্ছে। মুড ইজ সাবজেক্টিভ, অ্যাফেক্ট ইজ অবজেক্টিভ। মুড ইজ লঙ্গিটিউডিনাল ফর অ্যাট লিস্ট 2 to 3 উইকস, অ্যাফেক্ট ইজ ক্রস সেকশনাল ফর 10 to 15 মিনিটস, আমি যে ইন্টারভিউ টাইমে যেটা অবজার্ভ করছি। সো দিস ইজ মুড অ্যান্ড অ্যাফেক্ট। ফর মুড আই হ্যাভ টু আস্ক পেশেন্ট, ফর অ্যাফেক্ট observed by others, current emotional state. Okay, so these are various types of affect: anger, fear, surprise, sadness, joy, disgust. Okay, these are all facial expression. Next comes thought. Thought-এর forms and content. Thought-এর form নিয়ে আমি আগের দিন বলেছিলাম, এটাও বলেছিলাম, এটাও আবার রিপিটেশন হচ্ছে। What is form of thought? একটা এক্সাম্পল দিয়েছিলাম, কারো মনে আছে সেই এক্সাম্পলটা? হোয়াট ইজ ফর্ম? কেউ ক্লাস করনি আগের দিন? হোয়াট ইজ ফর্ম? কিছু তো বলো অন্তত, আমার ভালো লাগবে যে শুনেছে। ফর্ম হচ্ছে গিয়ে ফর্ম অফ থট, দ্য ওয়ে ইন হুইচ এ পার্সন পুটস টুগেদার আইডিয়াস অ্যান্ড অ্যাসোসিয়েশন। আগের দিন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে যখন আমি কোনো জায়গায় অ্যাপ্লাই করছি, আমার নেম, এজ, সেক্স, এডুকেশনাল কোয়ালিফিকেশন, অ্যাডিশনাল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এক্সপিরিয়েন্স পরপর আছে। দিস ইজ এ ফর্ম, মানে একটা সিকোয়েন্স মেনটেন করে। আমার নামের পরে নিশ্চয়ই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আসে না, তারপরে আমার এক্সপিরিয়েন্স আসে না। সো দিস form is altered here. তো form হচ্ছে গিয়ে which a person puts together ideas and association. আমি এখানে যে ক্লাসটা নিচ্ছি বা যে টপিকটা নিয়ে ডিসকাস করছি, সেখানে অনেকগুলো সাব টপিক আছে। আমি এই সাব টপিকগুলো একটার পর একটা কভার করছি এবং একটা আরেকটার সাথে লিঙ্কড, ঠিক আছে। যখন বলছি একটা ওয়েল অর্গানাইজড ম্যানারে আমাকে চিন্তাভাবনা করে আমি অর্গানাইজ করে আমি বলছি। এই অর্গানাইজেশন ইজ ফর্ম। এই অর্গানাইজেশনটা যখন লস্ট হয় তখন হচ্ছে গিয়ে ফর্মাল থট ডিসঅর্ডার। বোঝা গেল? জাস্ট একটা লম্বা ট্রেনে একটার সাথে একটা কম্পার্টমেন্ট লিঙ্কড, ঠিক এখানে। তাহলে এবার প্রশ্নটা আসবে, তাহলে স্পিচে যে বললাম ইনকোহেরেন্ট স্পিচ, অ্যাকচুয়ালি স্পিচ ইজ ইন্ডিকেটর অফ থট। যার ইনকোহেরেন্ট স্পিচ তার ফর্মাল থট ডিসঅর্ডার আছে। আমি যখন কারোর ইন্টারভিউ নিচ্ছি, তার স্পিচ থেকে আমার থট পেতে হচ্ছে। থট তো আমি এমনি বুঝতে পারবো না, আমার তো দিব্য ক্ষমতা নেই যে ভেতর থেকে কী থট চলছে বুঝে নেবো। সে যা কথা বলছে সেখান থেকে আমাকে থট আইডিয়া করতে হচ্ছে। সেখানে যদি তার ইনকোহেরেন্ট স্পিচ থাকে, তাহলে আই ক্যান সে দ্যাট দিস পারসন হ্যাজ ফর্মাল থট ডিসঅর্ডার। এবার ওই যে ইনকোহেরেন্ট থট, আগের দিন আমি বলেছিলাম ওই যে ট্রেন অফ থটস, যেটা একটার সাথে একটা লিঙ্ক, সেই লিঙ্ক যদি লস হয় তখন বলা হয় লুজেনিং অফ অ্যাসোসিয়েশন, ঠিক আছে।
লুজেনিং অফ অ্যাসোসিয়েশন ও ডিরেলমেন্ট, আমি একটা জিনিস নিয়ে বলতে শুরু করলাম, চলে গেলাম আর একটা জিনিসে, আমার লাইন চেঞ্জ হতে হতে চলে যাচ্ছে, আমার টার্গেট ওইখানে পৌঁছানো, আমি এখান থেকে বেরিয়ে একটা একটা করে ওইদিকে চলে গেলাম, দ্যাট ইজ ডিরেলমেন্ট। ঠিক আছে, আমাকে হয়তো বললো ক্যামেরা সম্বন্ধে তুমি কিছু বলো, ঠিক আছে, ক্যামেরা একটা ভালো জিনিস, ছবি তোলার কাজে ব্যবহার করা হয়, এটা শান্তিনিকেতনের লেকচার থিয়েটারে আছে, শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ছিল, রবীন্দ্রনাথ এসে প্রতিষ্ঠা করেছিল, রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিল, মোহাম্মদ ইউনুসও নোবেল পেয়েছে, কিন্তু বাংলাদেশে এখন অশান্তি চলছে, অশান্তি আমার পাশের বাড়িতেও হয়, ঠিক আছে, আমার পাশের বাড়ির সাথে ঝামেলার জন্য আমার পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না, লাস্ট ইয়ার পড়াশোনাতে আমি ফেল করেছি, দিস ইজ ডিরেলমেন্ট। বোঝা গেল? গট দ্য আইডিয়া হোয়াট ইজ ফর্মাল থট ডিসঅর্ডার? ঠিক আছে, এবার এটা হচ্ছে গিয়ে বাইপোলারে এই ডিরেলমেন্ট পাওয়া যায়, বাইপোলার মুড ডিসঅর্ডারে সে প্রচুর কথা বলছে, সে একটার সাথে একটা লিঙ্ক হয়ে চলে যাচ্ছে, সে কিন্তু তার গোলে পৌঁছে, গোল ডাইরেক্টেড থিঙ্কিং হচ্ছে আমাকে ক্যামেরা নিয়ে বলতে বলেছে, আমি ক্যামেরা নিয়েই বলছি, আমাকে 5টা সেন্টেন্স বললাম, আমি 5টা সেন্টেন্সই ক্যামেরা নিয়ে বললাম, আর আমি বাইপোলার পেশেন্টকে বলতে বলেছি, এরকমভাবে ডিরেলমেন্ট হয়ে গেল। আর একটা সিজোফ্রেনিক পেশেন্টকে যদি বলতে বলা হয়, তারও লুজেনিং অফ অ্যাসোসিয়েশন হয়, কীরকম? ওই যেটা বললাম, এক্সাম্পল দিলাম, হ্যাঁ ক্যামেরা খুব ভালো জিনিস, আগে ক্যাননের ক্যামেরা ছিল, ঠিক আছে, তারপর হঠাৎ করে বললো কাল রাতে তো আমি চাঁদ দেখতে পাইনি, যেটা বললাম, দিস ইজ অলসো লুজেনিং অফ অ্যাসোসিয়েশন, কিন্তু এটা হচ্ছে সিজোফ্রেনিয়ার লুজেনিং অফ অ্যাসোসিয়েশন। ঠিক আছে, ওখানে হচ্ছে গিয়ে টপিকগুলো ইন্টারলিঙ্কড, মানে সেন্টেন্সগুলো ইন্টারলিঙ্কড, কিন্তু সে টপিকে পৌঁছতে পারছে না, টপিক থেকে চলে যাচ্ছে, ডিরেলমেন্ট হচ্ছে, সে প্রচুর কথা বলছে। আর এখানে হচ্ছে, বোঝা গেছে না যায়নি, আর এখানে হচ্ছে জাস্ট একটা নিউ আইডিয়া চলে এলো কথার মাঝখানে। ক্লিয়ার না? ক্লিয়ার না? যারা অ্যাটলিস্ট শুনছে, কিছুজন ঘুমাচ্ছে আমি জানি, যারা অ্যাটলিস্ট শুনছে, ক্লিয়ার না? ক্লিয়ার না? হোয়াট ইজ লুজেনিং অফ অ্যাসোসিয়েশন? ওকে, ফ্লাইট অফ আইডিয়াস, জাস্ট যেটা আমি বললাম, ঠিক আছে, ওই প্রচুর কথা বলছে, কথা বলতে বলতে একটার পর একটা লিঙ্কড কথা বলে যাচ্ছে। ট্যানজেন্সিয়ালিটি, সার্কামস্ট্যান্সিয়ালিটি, ওয়ার্ড স্যালাড আগের দিনও বলেছিলাম, ওয়ার্ড স্যালাড হচ্ছে কি, স্যালাড জাস্ট ইজ মিক্সচার অফ ফ্রুটস, ঠিক তেমনই আমি যখন ইনকোহেরেন্ট স্পিচ বলছি, এতগুলো কথা আসছে যার কোনো মাথা মুন্ডু নেই, আমি বললাম যে শান্তিনিকেতন, চাঁদ, ফুটবল, এরকম কতগুলো জাস্ট ওয়ার্ডস বললাম যার কোনো মানে হয় না, দ্যাট ইজ ওয়ার্ড স্যালাড। ঠিক আছে, মানে পুরোপুরি ইররেলেভেন্ট ওয়ার্ডস, মানে একটা সেন্টেন্সও তৈরি হচ্ছে না, ওখানে সেন্টেন্স তৈরি হচ্ছিল, ডিফারেন্ট টপিক মাঝে ঢুকে যাচ্ছিল। আর ওয়ার্ড স্যালাড হচ্ছে কি ডিফারেন্ট ওয়ার্ডস, জাস্ট স্যালাডে যেমন বিভিন্ন মিক্সচার অফ ফ্রুটস, এখানে এটা হচ্ছে ওয়ার্ড স্যালাড। নিওলজিজম, নিওলজিজম মানে হচ্ছে কি আমি নতুন ওয়ার্ড একটা বললাম যেটা কোনো ডিকশনারিতে নেই, এমন একটা টার্ম ইউজ করলাম বা লোকজন বুঝতেই পারছে না কী বলছে এটা, নিওলজিজম। ঠিক আছে, নিওলজিজম, ওয়ার্ড স্যালাড, দিজ আর সিন ইন সিজোফ্রেনিয়া পেশেন্ট। ঠিক আছে, ক্ল্যাং অ্যাসোসিয়েশন, ক্ল্যাং অ্যাসোসিয়েশন রাইমিংয়ে পাওয়া যায়, কিছু কিছু বাইপোলার পেশেন্ট গান গাইতে শুরু করে, তারা খুব মিলিয়ে মিলিয়ে ছন্দে বলতে পারে, দ্যাট ইজ ক্ল্যাং অ্যাসোসিয়েশন। ঠিক আছে, থট পুনিং, ডাবল মিনিং কথাবার্তা, থট ব্লকিং, থট ব্লকিং মানে আমি কথা বলতে বলতে হঠাৎ থেমে গেলাম, দ্যাট ইজ থট ব্লক। ঠিক আছে, ট্যানজেন্সিয়ালিটি আর সার্কামস্ট্যান্সিয়ালিটি হচ্ছে গিয়ে, ট্যানজেন্সিয়ালিটি মানে হচ্ছে গিয়ে, ট্যানজেন্ট মানে কি জাস্ট টাচ করে বেরিয়ে যায়, আমি ক্যামেরা নিয়ে কিছু বলতে বললাম, ক্যামেরা জিনিসটা জাস্ট টাচ করে, মানে একটা কথা বললো, হয়তো একটা বা দুটো কিছু বলতে বলে একটা বা দুটো সেন্টেন্স বললো, বাদ বাকি ক্যামেরার অ্যালাইড জিনিসপত্র নিয়ে বলতে শুরু করলো, সে প্রপার ক্যামেরা নিয়ে কিছু বললো না। ঠিক আছে, আর সার্কামস্ট্যান্সিয়ালিটি, ওই যে আমাকে ক্যামেরা নিয়ে বলতে বলেছিল, আমি ক্যামেরা থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ থেকে নোবেল, নোবেল থেকে ইউনুস, থেকে সেখান থেকে বাংলাদেশ, পাশের বাড়ি, এরকম অশান্তি, এরকমভাবে ঘুরে ঘুরে আমাদের, তারপরে আমি আবার ফেরত এলাম, হ্যাঁ আমাদের ক্লাসেও অশান্তি হয়, প্রচুর ঝামেলা চলে বন্ধুদের মধ্যে। ঠিক আছে, সেই ক্লাসটাই আমরা এখন করছি, ক্লাসটা রেকর্ডেড হচ্ছে ক্যামেরা দিয়ে, দিস ইজ সার্কামস্ট্যান্সিয়ালিটি, মানে আমি এখান থেকে শুরু করলাম, ওই ঘুরে ঘুরে আবার ওই পয়েন্টে ফেরত এলাম। বোঝা গেছে? দিস ইজ সার্কামস্ট্যান্সিয়ালিটি। আচ্ছা, কন্টেন্ট অফ থট এর আগের দিন ডিলিউশন বলেছিলাম। ঠিক আছে, হোয়াট ইজ ডিলিউশন এটা তো অন্তত বলতে হবে, আগের দিন অনেক ভালো ইয়ে করে বোঝানোর চেষ্টা করেছিলাম। হোয়াট ইজ ডিলিউশন?
ডিলিউশন কি? ওই যে নোট নিয়ে এসে খাতা উল্টে বলো ডিলিউশন কি, দেখে বলো, কোনো অসুবিধা নেই। হোয়াট ইজ ডিলিউশন? দেখে দেখি বলো, যারা দোজ হু আর টেকিং নোটস। নো প্রবলেম, তুমি যদি দেখেই যদি বলতে পারো তাহলে আমি অন্তত ধন্য হয়ে যাবো। আউট অফ কিপিং মানে সোশ্যাল কালচারাল ব্যাকগ্রাউন্ড দিয়ে এক্সপ্লেন করা যায় না, ওখান থেকে নয়। এটা বললে তো পুরো আমি মানে দ্যাট ইজ আউট অফ কিপিং, মানে আমার সোশ্যাল এবং কালচারাল ব্যাকগ্রাউন্ডে যা টিচিংস এবং লার্নিংস আছে সেটা দিয়ে আমার থট এক্সপ্লেন করা যায় না। ঠিক আছে, বোঝা গেছে? তুমি যেটা বলছো পুরো উল্টো, ওরকম উল্টো পাল্টা বলো না। ঠিক আছে, ডিলিউশন হচ্ছে ফিক্সড ফর্ম আনশেকেবল বিলিফ। ঠিক আছে, ডিলিউশন। প্রিঅকুপেশন কি? হোয়াট ইজ প্রিঅকুপেশন? প্রিঅকুপেশন মানে কিছু কিছু জন বলে একটা জিনিস কেউ কিছু বললে আমার মাথা থেকে বেরোয় না, সবসময় মাথার মধ্যে জিনিসটা ঘুরতে থাকে, দ্যাট ইজ প্রিঅকুপেশন। ঠিক আছে, আমি একটা ভাবলাম আমি একটা নতুন মোবাইল ফোন কিনবো। ঠিক আছে, এবার সবসময় আমি কারেন্ট মোবাইল ফোনে বিভিন্ন জায়গায় সার্চ করে যাচ্ছি কি ভালো মোবাইল আছে, অল দ্য টাইমস, লাস্ট 1 মান্থ ধরে। দ্যাট ইজ প্রিঅকুপেশন, সবসময় ওটা নিয়ে চিন্তা চলছে। অবসেশন অ্যান্ড কম্পালশন, এটা আমি নেক্সট পরে ক্লাসে। অবসেশন হচ্ছে রিপিটিটিভ থট, আমার মধ্যে বারবার থটস আসছে। ফোবিয়াস হচ্ছে কি সিচুয়েশনাল অ্যাংজাইটি, আমার ক্লোজ স্পেসে ভয় লাগে, লিফটের ভিতরে ভয় লাগে, দ্যাট ইজ ফোবিয়া। সুসাইডাল আর হোমিসাইডাল আইডিয়াস অফ রেফারেন্স অ্যান্ড ইনফ্লুয়েন্স, পভার্টি অফ কন্টেন্ট। ঠিক আছে, আইডিয়াস অফ রেফারেন্স মানে হচ্ছে কি এই ওরা দুজন হয়তো কথা বলছে, আমার মনে হলো আমাকে নিয়ে কথা বলছে, দিস আর আইডিয়াস অফ রেফারেন্স, মানে নিউট্রাল ইভেন্ট হচ্ছে কিন্তু আমি আমার সাথে রিলেট করছি। ঠিক আছে, ওখানে হয়তো কাজ করতে করতে দুজন শ্রমিক মানুষ নিজেদের মধ্যে গল্প করছে, আমার মনে হলো এরা নিশ্চয়ই আমার সমালোচনা করছে, দিস আর আইডিয়াস অফ রেফারেন্স। ঠিক আছে, এবার পারসেপচুয়াল ডিসঅর্ডার, এটা আগের দিনেও বলেছি, আবার রিপিটেশন। ঠিক আছে, পারসেপচুয়াল ডিসঅর্ডার দ্যাট ইজ হ্যালুসিনেশন, ইলিউশন, ডিপার্সোনালাইজেশন, ডিরিয়ালাইজেশন। হোয়াট ইজ ডিপার্সোনালাইজেশন এন্ড ডিরিয়ালাইজেশন? ডিপার্সোনালাইজেশন এন্ড ডিরিয়ালাইজেশন হচ্ছে গিয়ে ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার। আমার আইডেন্টিটি থেকে যখন ডিসোসিয়েশন হবে তখন ডিপার্সোনালাইজেশন অ্যান্ড ডিরিয়ালাইজেশন, ভুল ভুলাইয়া। ঠিক আছে, ডিপার্সোনালাইজেশন, একটা মানুষ আর একটা মানুষের ক্যারেক্টার নিচ্ছি, দ্যাট ইজ ডিপার্সোনালাইজেশন। ঠিক আছে, আমি অন্য মানুষের মতো এক্সপিরিয়েন্স করছি, দ্যাট ইজ ডিপার্সোনালাইজেশন। নেক্সট পয়েন্ট ইজ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং? কংক্রিট থিঙ্কিং অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। আমি একটা উদাহরণ কথা বললাম, জাস্ট বললাম নাচতে না জানলে উঠোনের দোষ। এই কথাটার মানে কি? নিজে নাচতে জানে না, উঠোনটা বেঁকা। আমি এটাকে যদি আরেকটু এলাবোরেট করতে বলি, এখানে যে টার্মগুলো বা ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে সেগুলো ইউজ না করে যদি অন্যভাবে একটু এলাবোরেট করতে বলি, অন্যভাবে আর 2-4টে ওয়ার্ড করে বলতে বলছি, মানে আর 2-4টে সেন্টেন্স দিয়ে। তুমি মানেটা বুঝতে পারছো, আমি অন্যভাবে বলতে বলছি, আমি ওই সেম ওয়ার্ডগুলো ইউজ না করে। আমরা কথাটা কখন বলি, নাচতে না জানলে উঠোনের দোষ বা নাচতে না জানলে উঠোন বাঁকা, মানে হচ্ছে আমি কাজটা পারছি না, আমি আমার পরিস্থিতিটাকে দোষ দিচ্ছি, এটা হচ্ছে কি অ্যাকচুয়াল থিঙ্কিং। সো দিস ইজ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। ঠিক আছে, কিন্তু একটা 5 বছরের বাচ্চা এসছে, তাকে আমি বললাম নাচতে না জানলে উঠোনের দোষ, সে কি বলবে? আমি নাচতে পারিনি কারণ উঠোনটা বাঁকা ছিল, কারণ তার মধ্যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ডেভেলপ করেনি, দ্যাট ইজ কংক্রিট থিঙ্কিং। দুটো থিঙ্কিংয়ে দুটো পার্ট আছে, কংক্রিট থিঙ্কিং, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। কংক্রিট মানে হচ্ছে গিয়ে যেটা লেখা আছে সেটাই মানে, দ্যাট ইজ কংক্রিট। উঠোন বাঁকা ছিল বলে আমি নাচতে পারিনি, দ্যাট ইজ কংক্রিট থিঙ্কিং। আর অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং হচ্ছে গিয়ে পরিস্থিতির ঘাড়ে আমি দোষ দিচ্ছি, দ্যাট ইজ অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, আঙুর ফল টক, একটা বাচ্চাকে যদি বলি সে বলবে ধর আঙুর ফলটা টক ছিল, আর আমি অন্যভাবে মানে কি বল, আমি আঙুর ফল টক আমার কাছে মানেটা কি, মানে আমি পাইনি বলে আমার নিজের মনকে একটা কনসোলেশন দিয়ে বেরিয়ে চলে আসছি, দ্যাট ইজ আঙুর ফল টক। বোঝা গেছে হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, হোয়াট ইজ কংক্রিট থিঙ্কিং? এবার এই অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং হচ্ছে গিয়ে হায়ার মেন্টাল ফাংশন, এটা বাচ্চাদের 8-9 বছর বয়সের পর গ্রো করে। আমি যদি তার আগে কোনো বাচ্চাকে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং আমি যদি
তাকে জিজ্ঞেস করি এটার মানে বলতে, সে পারবে না, তার মধ্যে ডেভেলপ করেনি এটা, বাই রুল এটা তারপরে ডেভেলপ করে। ঠিক আছে, ঠিক তেমনই যাদের সিজোফ্রেনিয়া পেশেন্ট তাদেরকে যদি আমি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং জিজ্ঞেস করি তাহলে সেটা ইম্পেয়ার্ড হতে পারে। ঠিক আছে, তাহলে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং হচ্ছে প্রভাব। আস্ক দ্য পেশেন্ট টু ইন্টারপ্রিট ওয়ান অর টু প্রভাবস। পিপল ইন গ্লাস হাউসেস শুড নট থ্রো স্টোনস। এটার বাংলায় একটা কি হয়? পিপল ইন গ্লাস হাউসেস শুড নট থ্রো স্টোনস। বাংলায় যেটা বলে খুব কমনলি, উপরের দিকে থুতু চুললে নিজের গায়ে আসে। ঠিক আছে, এখানে কংক্রিট হচ্ছে গিয়ে দ্য স্টোনস উইল ব্রেক দ্য গ্লাস। ঠিক আছে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট হচ্ছে গিয়ে আমি অন্যকে দোষারোপ করতে গেলে দোষটা আমার নিজের ঘরে আসবে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, ঠিক তেমনই এই অ্যাবস্ট্রাক্টের সিমিলার হচ্ছে কি সিমিলারিটি ডিসিমিলারিটি টেস্ট। ঠিক আছে, আমি দুটো অবজেক্ট বলবো। ঠিক আছে, আমি একটা বললাম ডেস্ক আর একটা বললাম মাইক্রোফোন। ঠিক আছে, এই দুটোর সিমিলারিটি কি ডিসিমিলারিটি কি, এগুলো হচ্ছে সিমিলার টেস্ট। মানে সিমিলার বলতে চাইছি যে সেম লেভেলের টেস্ট, অ্যাবস্ট্রাক্টের লেভেলের সেম লেভেলের টেস্ট। সে কি বলতে পারে? সিমিলারিটি কি? দুটোই অবজেক্ট, নন লিভিং অবজেক্ট। ঠিক আছে, আর কি হতে পারে সিমিলারিটি? একটা ডেস্ক বললাম আর একটা মাইক্রোফোন বললাম, একটা হচ্ছে দুটোই নন লিভিং অবজেক্ট। আর কি হতে পারে? আর এটা অন্য কালার দিয়ে বলা যেতে পারে, যদি ব্ল্যাক হয় তাহলে দুটোই ব্ল্যাক, এরকম। আমি কোথায় কথা বলছি। আর ডিসিমিলারিটি হচ্ছে কি? এটা ইলেকট্রনিক্স, ওটা কাঠের তৈরি। ঠিক আছে, এইভাবে সিমিলারিটি ডিসিমিলারিটি এরকমভাবে বলা হয়। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংয়ের পার্ট। ঠিক আছে, বুক অ্যান্ড নোটবুক। ঠিক আছে, কার অ্যান্ড ট্রেন। ঠিক আছে, এইভাবে সিমিলারিটি, দুটো সিমিলারিটি দুটো ডিসিমিলারিটি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। মিনি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন। ঠিক আছে, এটা হচ্ছে কি ডিমেনশিয়া পেশেন্টের করা হয়, এমএমএসি। নামটা মনে রেখো, এমএমএসি, মিনি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন, ভেরি মাচ ইম্পর্টেন্ট। টোটাল স্কোর ইজ 30। এইগুলো জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, যে কোনো নিউরোলজি কেসে মিনি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন করতে হতে পারে। ঠিক আছে, সে কোথায় আছে, ডেট টাইম কি, সব কিছু। ঠিক আছে, নিউ ওয়ার্ড লার্নিং, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, দিজ আর দ্য পয়েন্টস। আমি স্লাইড দিয়ে দেবো, স্লাইড থেকে দেখে নেবে। ল্যাঙ্গুয়েজ টেস্ট। ঠিক আছে, কনস্ট্রাকশন, এই ডিসেক্টিং পেন্টাগন একটা আঁকতে বলা হয়। টোটাল স্কোর হচ্ছে গিয়ে 30, মিনি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন। নেক্সট হচ্ছে জাজমেন্ট অ্যান্ড ইনসাইট। জাজমেন্ট আর ইনসাইট, জাজমেন্ট আগের দিনে বলেছিলাম, জাজমেন্ট ইম্পেয়ার্ড, পার্সোনাল জাজমেন্ট, সোশ্যাল জাজমেন্ট, টেস্ট জাজমেন্ট। টেস্ট জাজমেন্ট আগে বলেছিলাম এনভেলাপ টেস্ট। আমি রাস্তায় একটা এনভেলাপ পড়ে দেখতে পেলাম, তাতে অ্যাড্রেস দেওয়া আছে, আমি সেটা কি করব? ইউজুয়ালি জাজমেন্ট বলছে আমি সেটা নিয়ারেস্ট পোস্ট অফিসে পোস্ট করে দেবো, বা যার নাম লেখা আছে তার কাছে যাতে পৌঁছায় সেটা ব্যবস্থা করব। সেটা হচ্ছে গিয়ে বাই ইনট্যাক্ট জাজমেন্ট। ইম্পেয়ার্ড জাজমেন্ট হচ্ছে কি আমি এনভেলাপটা খুলে পড়ে দেখবো কি আছে। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পেয়ার্ড জাজমেন্ট। ইনসাইট হচ্ছে গিয়ে দ্য ডিগ্রি অফ অ্যাওয়ারনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য পেশেন্ট হ্যাজ দ্যাট হি অর সি ইজ মেন্টালি ইল। আমি যে আমার কতটা মেন্টাল প্রবলেম আছে, আমি কতটা সমস্যা আছে, সেটা আমি কতটা নিজে ফিল করতে পারছি, দ্যাট ইজ ইনসাইট। ইনসাইটে গ্রেড আছে, কমপ্লিট ডিনায়াল, স্লাইট অ্যাওয়ারনেস, ব্লেমিং অন আদার্স ডিউ টু সামথিং আননোন, ইন্টেলেকচুয়াল ইনসাইট, ট্রু ইমোশনাল ইনসাইট। কমপ্লিট ডিনায়াল মানে আমার কিচ্ছু হয়নি, বাড়ির লোক আমাকে পাগল প্রতিপন্ন করার জন্য আউটডোরে নিয়ে এসছে, আমি আদৌ সুস্থ মানুষ, আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে, দ্যাট ইজ কমপ্লিট ডিনায়াল। স্লাইট অ্যাওয়ারনেস, আমার মনে প্রবলেম হলেও হতে পারে, আমি ঠিক শিওর নেই, ওরা বলছে কিন্তু আমার মানতে একটু কষ্ট হচ্ছে, দ্যাট ইজ স্লাইট অ্যাওয়ারনেস। ব্লেমিং ইট অন আদার্স, প্রবলেম তো হচ্ছে, ওই পাশের বাড়ি বান মেরেছে, কিছু ঝাড়ফুঁক টুকটাক করেছে তার জন্য হচ্ছে। ঠিক আছে, ব্লেমিং আদার্স। ঠিক আছে, বা বাইরে থেকে কিছু করছে, আমার কিছু খাইয়ে দিয়েছে, পরশু দিন বিয়ে বাড়ি ছিল, তাখানে কিছু খাইয়েছে, তারপর থেকে আমার এরকম হচ্ছে, ব্লেমিং অন আদার্স ডিউ টু সামথিং আননোন। ঠিক আছে, হতে পারে কিন্তু কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। ইন্টেলেকচুয়াল ইনসাইট অ্যান্ড ইমোশনাল ইনসাইট, এই দুটোর মধ্যে ভালো করে বুঝে রাখো, ইন্টেলেকচুয়াল ইনসাইট আর ইমোশনাল ইনসাইট। আগে ইমোশনাল ইনসাইটটা বোঝাই। ইমোশনাল ইনসাইট হচ্ছে গিয়ে আমি একটা ডায়াবেটিক পেশেন্ট এসছে, বা একটা মেটাবলিক সিনড্রোম, ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, ডিসলিপিডিমিয়া আছে,
তাকে আমি বললাম আপনাকে খাওয়া দাওয়া এই কন্ট্রোল করতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে, আপনাকে ডেলি মেডিসিন নিতে হবে, ঠিক আছে, তবে আপনি সুস্থ হবেন। তাহলে আমার অ্যাডভাইসে শুধু ওই মেডিসিন ছিল না, তার সাথে ডায়েট ছিল, তার সাথে এক্সারসাইজ ছিল, তার মেডিসিন ছিল। আমি মেডিসিন ফলো করলাম, আমি ডেলি এক্সারসাইজ করলাম, আমি কি বলে খাওয়া দাওয়া কন্ট্রোল করলাম, এবং আমি চেষ্টা করলাম আমার যাতে রোগটা ঠিকঠাকভাবে সেরে ওঠে। দিস ইজ ট্রু ইমোশনাল ইনসাইট। আর ইন্টেলেকচুয়াল ইনসাইট হচ্ছে গিয়ে আমি শুধু ওষুধটুকি খেলাম আর যেখানে পাচ্ছি খেয়ে বেড়াচ্ছি, যা পাচ্ছি খেয়ে বেড়াচ্ছি, ফাস্টফুড খাচ্ছি, অর্ডার দিচ্ছি, আর এক্সারসাইজের ধারে কাছে নেই। দ্যাট ইজ ট্রু ইন্টেলেকচুয়াল ইনসাইট। ঠিক আছে, আমি বুঝি ক্ষতিকারক কিন্তু আমি মানি না। ইন্টেলেকচুয়াল ইনসাইটের সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে অ্যালকোহলিক পেশেন্ট। দে নো দ্যাট দিস ইজ হার্মফুল, কিন্তু তারা সেই বিহেভিয়ার চেঞ্জ করার জন্য যা যা বলা হয় সেগুলো আদৌ ফলো করে না। দ্যাট ইজ ইন্টেলেকচুয়াল ইনসাইট। ট্রু ইমোশনাল ইনসাইট হচ্ছে কি আমি বুঝতে পারছি এবং আমি সেটাকে চেঞ্জ করার জন্য যা যা করার সেটা করছি, সবটা, নট অনলি টেকিং মেডিসিন। বুঝে গেছে? দিট ইজ ট্রু ইমোশনাল ইনসাইট। ফিনিশ। কারোর মনে কোনো প্রশ্ন? বোঝা গেল ইনসাইট জিনিসটা কি? ইনসাইট না হলে পেশেন্ট যে ফলো করবে না সেটা নট অনলি অ্যাপ্লিকেবল ফর সাইকিয়াট্রি পেশেন্ট, অলসো ফর মেডিসিন, অলসো ফর সার্জারি, অল। পয়েন্টসগুলো যেন অ্যাটলিস্ট মনে থাকে, যেগুলো বলেছি। পয়েন্টস কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর এমএমএসি নিউরোলজিতেও লাগবে, এমএমএসি ভেরি মাচ ইম্পর্টেন্ট।